প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আজ ছিল জাতীয় যুব দিবস। আমাদের জনসংখ্যার 1/3 যুব সমাজ। মাননীয় প্রধানমন্ত্রী আজ যুব দিবসের অনুষ্ঠানে যুবকদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি যুবকদেরকে চাকরির পেছনে না ছুটে নিজেদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের অর্থনৈতিক উন্নয়নে যুবশক্তিকে আমরা আসলে কিভাবে ব্যবহার করতে পারি, সঠিক ব্যবহার করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যুব কর্মসংস্থান। আমাদের আজকের অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এমপি। তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম ফাহিম মাসরুর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের যে বিষয় সেটি হলো যুব কর্মসংস্থান। আমরা শুরুতেই যাব অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে। সাইমা হক বিদিশা, আমাদের যা কিছু অর্জন, এই যে মুক্তিযুদ্ধেও আমাদের যুব শক্তিরই একটি অংশগ্রহণ ছিল বেশি। আজকে বাংলাদেশের অর্থনীতি যখন এগিয়ে চলেছে, তখন আমরা কি আসলে সঠিকভাবে আমাদের যুব শক্তিকে ব্যবহার করতে পারছি? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা এর মধ্যে একটা কথা বারবারই বলে থাকি যে আমরা একটা জনমিতির একটা সুবিধাজনক অবস্থানে রয়েছি। এখন এই সুবিধাজনক অবস্থানে আমরা হয়তো রয়েছি, কিন্তু এই সুবিধাজনক অবস্থান থেকে আমরা জনমিতির এই সুবিধাটাকে কিভাবে আমাদের কাজে লাগাতে পারবো, অর্থাৎ জনমিতির লভ্যাংশ বা যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে থাকি তথাকথিত ভাবে, সেটা আমরা কিভাবে অর্জন করতে পারবো সেদিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে যে তরুণ জনশক্তি যাদের কথা বলছি, যে তাদেরকে আমার গুণগত মানের দিকে আমাদের তাকাতে হবে, কারণ সংখ্যাটা বেশি থাকলেই আমাদের হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সেই গুণগত মান অর্জন করলেই শুধু হবে না, তাদেরকে সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং এই দুটো দিকে যদি আমি তাকাই, কারণ আপনি বলেছেন কর্মসংস্থানের বিষয়টা, কর্মসংস্থান ছাড়াও অবশ্যই যুবকদের জন্য আরো অনেক বিষয়গুলো রয়েছে, কিন্তু আমি যদি শুধু কর্মসংস্থানের দিকেই তাকাই, তাহলে এই দুটো দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের কিন্তু আমরা যেটা দেখবো যে আমাদের প্রকৃত পরিস্থিতি কি। প্রকৃত পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস হচ্ছে যে আমাদের শ্রমবাজারে বেশ কিছু সমস্যা রয়েছে, এবং শ্রমবাজারের সমস্যাগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু হচ্ছে তরুণদের ক্ষেত্রে যে বেকারত্ব। এবং এই তরুণদের ক্ষেত্রে বেকারত্বটার বিষয়টা আরো একটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তরুণদের যে সার্বিক বেকারত্বের হার, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল যে বেকারত্বের হার, যদিও বেকারত্বের হার নিয়েও কিছু তর্ক বিতর্ক আছে, তার চাইতে কিন্তু বেশি। ন্যাশনাল বেকারত্বের হার হচ্ছে আমাদের 4.2 এর মতো, এবং তরুণদের ক্ষেত্রে তো 10% চেয়েও বেশি। এবং আরেকটা যেটি গুরুত্বপূর্ণ বিষয় বা যেটি নিয়ে আমাদের চিন্তার বিষয়, সেটি হচ্ছে যে আমাদের শিক্ষিত বেকারদের কিন্তু হার বেশি। এবং এই শিক্ষিত বেকারত্বের হারটাই আমাদের যে জিনিস দিকে ইঙ্গিত দিচ্ছে যে আমাদের শ্রমবাজারের মধ্যে এক ধরনের কিন্তু চাহিদার একটা সমন্বয়হীনতা রয়েছে। সে কারণে আমার মনে হয় যে এই একটি বিষয় যেদিকে আসলে নীতি নির্ধারণের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু গুরুত্ব দেওয়াটা জরুরি। সেটি হচ্ছে যে আমাদের শ্রমবাজারে আমাদের যে গ্রাজুয়েটরা প্রবেশ করছেন, বা গ্রাজুয়েট বলেন বা অন্য যে অবস্থাতেই বলেন না কেন, যে তরুণরা প্রবেশ করছে, তাদেরকে আসলে আমরা সঠিকভাবে কাজে লাগাতে হয়তো পারছি না, এবং এই যে আমরা পাচ্ছি না, সেখানে যে সমন্বয়হীনতা, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। সুতরাং আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে শ্রমশক্তি রয়েছে তাদেরকে আমরা প্রশিক্ষণ যেটা দিচ্ছি শিক্ষা ক্ষেত্র থেকে, আমরা যাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, তার সাথে শ্রমবাজারের যে চাহিদা, তার সাথে কিন্তু একটা ব্যাপক ধরনের একটা ফারাক, এবং এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমাদের কাজ করাটা খুব জরুরি। এর সাথে সাথে আবার যেগুলো যুক্ত হয়েছে, সেটা আমরা জানি যে এখন কোভিড এর কারণে আমরা জানি যে আমাদের শ্রমবাজার কিন্তু সংকুচিত হয়ে গেছে, এবং এই সংকুচিত শ্রমবাজার আমাদের অর্থনীতি যেহেতু কিছুটা সংকুচিত অবস্থা আছে, অন্তত আমরা সাময়িকভাবে আমরা বলতে পারি বা স্বল্প মেয়াদে বলতে পারি। সুতরাং সেদিকেও কিন্তু আমাদের নতুন নতুন কর্মসংস্থান তৈরি করার বিষয়টা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সুতরাং যে বিষয়টা আপনি বলছিলেন যে স্বনিয়োজিত কাজের বিষয়, সেদিকে হয়তো আমাদের নজর দিতে হবে, এবং সেক্ষেত্রেও কিন্তু বিশেষ বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলতে পারি। জি, আমি যেতে চাই নাইমুর রহমান দুর্জয়ের কাছে। দুর্জয় ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো স্থায়ী কমিটির
সদস্য, এই যে সাইমা হক বিদিশা বলছিলেন যে শ্রমবাজারের যে চাহিদা, সেই চাহিদা আসলে আমরা কতটুকু পূরণ করতে পারছি, সেই জায়গাটি থেকে যে স্থায়ী কমিটির সদস্য হিসেবে বা স্থায়ী কমিটি কি আসলে এ পর্যন্ত কি কি সুপারিশ করলো মন্ত্রণালয়কে? ধন্যবাদ। আসলে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে একটা উইং আছে, যে এই যুব উন্নয়ন অধিদপ্তর, যুব অধিদপ্তর কিন্তু বেশ কিছু কাজ করে। নর্মালি দেখলে মনে হয় যে আসলে এই মিনিস্ট্রিতে কাজের পরিধিটা কম, কিন্তু আসলে এই যুব উন্নয়ন অধিদপ্তরের আঙ্গিকে সেটার অভ্যন্তরে কিন্তু বেশ কিছু ট্রেডের ব্যাপার আছে, যেগুলি শুধু কর্মসংস্থান না, যার মাধ্যমে আসলে এন্টারপ্রেনারশিপ, যে নিজেরা উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ আছে। বিভিন্ন আগে জেলা পর্যায়ে যেটা ছিল যে যুব প্রশিক্ষণ কেন্দ্র, সেটি প্রায় প্রত্যেকটি জেলায় স্থাপিত হয়েছে। এখন প্রত্যেকটি উপজেলায় এই ট্রেনিং সেন্টারগুলি স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন ট্রেডে আমাদের যুব সমাজ, পুরুষ এবং মহিলা সবাই কিন্তু সেখানে ট্রেডিং এর মাধ্যমে বিভিন্ন ট্রেডে, সেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে গবাদি পশু পালন, বিভিন্ন মেয়েদের জন্য ধরেন সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার মেইনটেনেন্স বা কম্পিউটার ট্রেনিং, সবগুলি মিলিয়ে কিন্তু অনেকগুলি ট্রেড আছে যেখান থেকে আসলে ট্রেনিং নিয়ে শুধু আমাদের যে মন মানসিকতা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবাই শুধু চাকরির পেছনে দৌড়ায়, যার জন্য বেকারত্বের সংখ্যাটা হয়তো আমার কাছে মনে হয় বেশি। কিন্তু নিজেদের উদ্যোক্তা হওয়ার চেষ্টা যদি থাকে, সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সেই উদ্যোক্তা নিজেই আরো 5 জন 10 জনকে চাকরি দিতে পারবে। সেটা কিন্তু আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে সম্ভব। কাজেই সুযোগ কিন্তু অনেক আছে। শুধু আমি এই মন্ত্রণালয়ের কথা বলবো না, অন্যান্য মন্ত্রণালয়েও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখান থেকে নিজেরা উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ এই সরকার করে দিচ্ছে। সেইগুলিকে আসলে যুব সমাজ কাজে লাগাতে হবে। আমাদের যুব সমাজের একটা মোট জনসংখ্যার একটা বড় অংশ যেহেতু যুব সমাজ, কাজেই তারা যদি নিজেদেরকে আসলে একটু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করে, নিজেরা যদি নতুন নতুন কিছু উদ্যোক্তা হওয়ার বা নতুন ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে, সেখানে কিন্তু আসলে এই সমস্যাটা এত থাকবে না বলে আমরা মনে করি। জি, আপনার কাছে আরেকটি বিষয় আসবে। আপনি তো খেলাধুলার লোক, আপনি খেলার জগতের মানুষ। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বেশ কিছু কথা বলেছেন যে আমাদের যুব সমাজের একটি বড় অংশই কিন্তু, একটা অংশ এই যে মাদক, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের দিকে ঝুঁকে, সেই জায়গাটা থেকে আসলে বেরিয়ে আসার বা যুব সমাজকে বের করে আনার জায়গাটা কোথায়? আসলে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবে আমরা জানি, যেই খেলার বা যেই খেলোয়াড়ের, যেই ফেডারেশনের যা প্রয়োজন, সেটা সবসময় নিজে থেকে অনুধাবন করে সেইগুলিকে ম্যানেজ করে দেন। সেই লক্ষ্যেই কিন্তু উনি আমাদেরকে সবসময় বলেন যে মাঠে যত বেশি খেলাধুলা থাকবে, যুব সমাজ মাদক, জঙ্গিবাদ বা সন্ত্রাস থেকে তত দূরে থাকবে। তার জন্য সবসময় আমাদেরকে মাঠে খেলা রাখার জন্য উনি নির্দেশনা দেন, যার লক্ষ্যে উনি প্রত্যেকটি উপজেলায়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে দিচ্ছেন, যার ফলে মাঠে যেন সবসময় যুব সমাজ খেলাধুলা করতে পারে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খেলাধুলাটাকে চলমান রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আমরাও ওনার সেই নির্দেশনা ফলো করার চেষ্টা করি। মাঠে এখন দেখেন প্রত্যেকটা গেমে যদি ডিসিপ্লিন গুলি আমরা দেখি, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বিশেষ করে ক্রিকেটে যেহেতু আমি বোর্ডেও আছি, আমি বলতে পারবো যে আমাদের আন্ডার 14 থেকে শুরু করে আন্ডার 16, আন্ডার 17, আন্ডার 19, তারপরে হাই পারফরমেন্স প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এইজ লেভেলেও সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলা হচ্ছে। যত বেশি যুব সমাজ বা আমাদের নেক্সট জেনারেশন যত বেশি খেলাধুলার ভিতরে থাকবে, অবশ্যই এটা মাদক, জঙ্গিবাদ এবং সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখবে।
জি, যেতে চাই একেম ফাহিম মাসরুরের কাছে। একেম ফাহিম মাসরুর, আপনার কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে আজ বললেন যে আমাদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার দিকে দৃষ্টিটা দিতে হবে। আপনি বিডি জবসের মতো একটি প্রতিষ্ঠান চালান, আপনিও নিজেও একজন উদ্যোক্তা হয়েছেন একদম শুরু থেকেই। আপনার কাছে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানটিকে আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে কিভাবে আসলে সেই জায়গাটিতে যাওয়া সম্ভব। জি, ধন্যবাদ। আসলে আমার কাছে মনে হয় যে ওভারঅল পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, অফকোর্স মাননীয় প্রধানমন্ত্রী যেই আহ্বানটা করেছেন এটা আসলে খুবই হয়তো প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। কেননা একটু আগে সাইমা হক বিদিশা যেটা বললেন যে আমাদের যে সমস্যাটা সবচেয়ে বেশি প্রকট এখন ধারণ করেছে সেটা হচ্ছে আসলে আমাদের তরুণদের মধ্যে কর্মসংস্থান বা কর্মহীনতা। এখন এটা কিন্তু আরেকটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপারও এসেছে যে আসলে যত বেশি শিক্ষিত তত বেশি কিন্তু বেকারত্বের হার বেশি। যেটা বলা হলো যে 10% মতো শিক্ষিত তরুণদের মধ্যে বেকার, এবং আমরা যদি দুটোকে ভাগ করি বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যখানের স্ট্যাটিস্টিক্স যেটা আসছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে শিক্ষিতদের মধ্যে কিন্তু 50%-এর বেশি আসলে বেকার থাকছে। এটা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং সেটা কিন্তু আসলেই আমাদের একটা খুব চিন্তার বিষয় যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের যারা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, কলেজ থেকে পাশ করছে, তাদের মধ্যে বেকারত্বের হারটা কিন্তু সাধারণ যারা হয়তো পড়াশোনা করছে না তাদের থেকে কিন্তু বেশি। তো এইটা আসলে একটা বড় কনসার্নের বিষয়। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের একটা জিনিস আসলে দেখতে হবে যে আমাদের টোটাল প্রতি বছর আমাদের 22 লক্ষ থেকে 24 লক্ষের মতো নতুন লোক প্রতি বছর আমার এই শ্রমবাজারে ঢুকছে। এখন আমাদের এর মধ্যে প্রায় 4 থেকে 5 লক্ষ লোক কিন্তু আসলে শিক্ষিত, তারা হয়তো বিভিন্ন টাইপের কোনো ধরনের সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট হোক বা ইউনিভার্সিটি সার্টিফিকেট হোক, এটা হচ্ছে। এটা কিন্তু আজ থেকে 10 বছর আগে এই নাম্বারটা কিন্তু আসলে অত ছিল না। এই নাম্বারটা হয়তো সব মিলায় 1.5 থেকে 2 লক্ষের মতো গ্রাজুয়েট প্রতি বছর বার হতো। এখন কিন্তু গত এই 10-15 বছরে যে প্রচুর ইউনিভার্সিটি হয়েছে, কলেজ হয়েছে, ঢাকাতেই প্রায় 100 থেকে বেশি বিশ্ববিদ্যালয় আছে, এখান থেকে কিন্তু আসলে অনেক বেশি গ্রাজুয়েট বার হচ্ছে। বাট সেই হিসাবে কিন্তু প্রপোর্শনেটলি বা আনুপাতিক হারে কিন্তু আমাদের জব তৈরি হয়নি। এখনো কিন্তু আসলে আমাদের জব সেক্টরটা কিছুটা আমি বলবো যে সরকারি চাকরি নির্ভর, আবার কিছুটা প্রাইভেট সেক্টর নির্ভর। কিন্তু প্রাইভেট সেক্টরেও যে আসলে সব সেক্টরই বড় বড় মানে অপরচুনিটি তৈরি করতে পারছে তা না। হয়তো ব্যাংক কিছু তৈরি করছে বা বেশ কিছু মিল কারখানা, গার্মেন্টস সেক্টর এরকম কিছু তৈরি হচ্ছে। তো বাট সেটা কিন্তু আমাদের যে প্রতি বছর যে 22 থেকে 24 লক্ষের মতো জনশক্তি বা নতুন ইউথরা আমাদের এই মার্কেটে ঢুকছে সব শ্রম বাজারে, তাদেরকে অ্যাবজর্ব করার জন্য এনাফ না। আমাদের একটা হিসাবে বলে যে আসলে প্রতি বছর ম্যাক্সিমাম আমরা 1 লক্ষের বেশি গ্র্যাজুয়েটকে আসলে আমরা আমাদের যে ফর্মাল সেক্টর, সেই ফর্মাল সেক্টরে আসলে অ্যাবজর্ব করার বেশি সম্ভব না। আমরা তো অনেকেই সরকারি চাকরির কথা বলি, এবং আজকাল দেখা যাচ্ছে যে ইয়াংদের মধ্যে, তরুণদের মধ্যে সরকারি চাকরির ব্যাপারে একটা আলাদা ফ্যাসিনেশন আছে, যেটা তো আজ থেকে 20 বছর আগে যত ছিল তার থেকে অনেক বেশি এখন, বিভিন্ন কারণেই হোক, সেটা তো অন্য আলোচনার বিষয়। তো সেই জায়গাটাতে কিন্তু আসলে সরকার সর্বমিলে হয়তো প্রতি বছর 20 থেকে 30 হাজারের বেশি নতুন গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ব করতে বা রিক্রুট করতে পারেন না, এই বিসিএস হোক বা অন্য কোনো ভাবে হোক। আরো বাকি 70-80 হাজার হয়তো প্রাইভেট সেক্টরে ঢুকছে। বাট তারপরেও কিন্তু প্রায় 3 থেকে 4 লক্ষের মতো শিক্ষিত বেকাররা কিন্তু আসলে আমার মানে কর্মহীন থেকে যাচ্ছে। এর মধ্যে একটা বড় অংশ চেষ্টা করছে দেশের বাইরে যাওয়ার জন্য, অনেকে হয়তো যেতে পারছে, আবার অনেকে হয়তো ঠিক রাইট জবটার জন্য হয়তো যেতে পারছে না, অনেকে হয়তো প্রতারণার শিকারও হচ্ছে। তো সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের যদি সলিউশন বা বের করতে হয় তাহলে আসলে আমাদের উদ্যোক্তার তৈরি করার আসলে কোনো বিকল্প নেই। কেননা আমরা জানি যে আসলে আমাদের দেশের এখনো কিন্তু আসলে টোটাল এমপ্লয়মেন্টের প্রায় 80% বেশি কিন্তু আসলে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তারাই কিন্তু আসলে তারা অ্যাবজর্ব করে। অতএব আমার এখন একজন যখন উদ্যোক্তা হয় তখন তার আসলে দুইটা পারপাস কিন্তু ইকোনমিতে সার্ভ হয়। একটা হচ্ছে তার নিজের কর্মসংস্থান তৈরি হচ্ছে বা স্বকর্মসংস্থান যেটাকে আমরা বলি,
তার তৈরি হচ্ছে, এবং তার সাথে সাথে করে সে হয়তো একটা ছোট কোনো প্রতিষ্ঠান তৈরি করলো, সেখানে কিন্তু আরো 4 জন 5 জন 10 জনের একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে। তো অতএব একজন উদ্যোক্তা যখন তৈরি হয়, সাথে করে কিন্তু আরো 10 জনের কর্মসংস্থান তৈরি হয়। তো এই জায়গাটা কিন্তু আসলে ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের ফর্মাল সেক্টর যেটাকে বলি আমরা, সরকারি সেক্টর এবং ফর্মাল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল, বিগ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এখানে যেহেতু আমরা একটা লিমিটেশন আছে, আমরা খুব বেশি কর্মসংস্থান তৈরি করতে পারবো না। সেই জন্য আমাকে আসলে ইনফর্মাল জায়গাতেই যেতে হবে এবং উদ্যোক্তার তৈরির মাধ্যমে, ছোট ছোট উদ্যোক্তা, সব উদ্যোক্তা যে আসলে অনেক বড় উদ্যোগ হতে হবে, অনেক ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে কিছু করতে হবে, বড় অফিস নিয়ে কাজ করতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ, আমরা যেরকম ধরেন কথার কথা, আজকাল আমি দেখি যে কারো হয়তো একটা মোটর বাইক আছে, সে কিন্তু ঠিকই তো উবার বা পাঠাওয়ের মতো প্ল্যাটফর্মে চালিয়ে সে একটা ইনকাম করতে, আমার কাছে কিন্তু সে উদ্যোক্তা, কারণ সে তার নিজের একটা ছোট পুঁজি আছে, একটা মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেলটা ব্যবহার করেই কিন্তু সে নিজে ইনকাম করছে, তো সেও কিন্তু একজন উদ্যোক্তা। তো কেউ হয়তো ফেসবুকের মাধ্যমে কোনো জিনিস বিক্রি করছে, তার হয়তো বাসা থেকে এই কাজটা করছে, সেও কিন্তু একজন উদ্যোক্তা। তো এভাবে কিন্তু আসলে আমরা যদি ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই যে বড় একটা সমস্যা, যেটা বিদিশা বললো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমি কিন্তু এটা অনেক সময় বলি যে আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসলে ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হচ্ছে, যদি না আমরা আমাদের এই এত বড় একটা যুব সম্প্রদায়, এদেরকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিতে এনগেজ করতে না পারি, এবং তারা যদি আসলে প্রোডাক্টিভ কোনো কিছুতে, মেইন স্ট্রিম ইকোনমিতে এনগেজ না হয়, তাহলে কিন্তু এই মাদক সমস্যা বলি, সন্ত্রাসবাদের সমস্যা বলি, সেগুলো কিন্তু আসলে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার কাছে মনে হয় এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার, যে আমাদের এই সাধারণ যারা আমাদের যুবকরা আছে, সারা দেশে যারা যুবক আছে, তাদেরকে যে কোনো ভাবেই হোক আমাদের মানে ইকোনমিক অ্যাক্টিভিটিতে, আমি এটাকে কর্মসংস্থান না বলে আমি বাছমোর বলতে চাই, তাদেরকে আসলে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করতে হবে, সো দ্যাট তারা আসলে অন্য পথে ধাবিত না হয়, তারা সঠিক পথে নিজেদের জীবনকে এবং সমাজকে কন্ট্রিবিউট করার সুযোগ পায়। জি, অধ্যাপক সাইমুম হক বিদেশি, আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে এই যে নীতি নির্ধারণী পর্যায়ে কিছু সমস্যা আমাদের রয়ে গেছে, আমরা আসলে ভাবছি কিনা উদ্যোক্তা সৃষ্টি করার ক্ষেত্রে, আমরা আসলে ভাবছি কিনা যে এই যে আমাদের বড় একটি অংশ, যে যুব সমাজের বড় একটি অংশ বিদেশে যাচ্ছে, তাদেরকে দক্ষ করে বিদেশে পাঠানোর কথা আসলে ভাবছি কিনা, সেই জায়গাটিতে আসলে আমরা কি সঠিকভাবে নজর দিতে পারছি? আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় আমি আগের কথা সূত্র ধরে, ফাহিম ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের তরুণদের 15 থেকে 29 বছরের তরুণের 29%, এটা বিবিএস এর স্ট্যাটিস্টিক্স বলে, তারা কিন্তু কোনো শিক্ষায় নেই, কোনো প্রশিক্ষণে নেই, কোনো শ্রম বাজারেও নেই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা আসলে আমাদের শ্রম শক্তিটাকে সেভাবে ব্যবহার করতে পারছি না। এখন কেন ব্যবহার করতে পারছি না সেটা দিয়ে যদি আমরা তাকাই, তাহলে আমার মনে হয় যে নীতি নির্ধারণের ক্ষেত্রে যেটা নীতি, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ প্ল্যান যেগুলো রয়েছে, বেশ কিছু নীতি কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আসলে যুব উন্নয়নের জন্য লক্ষ্যে করা হয়েছে। তবে আমরা যদি বাস্তবায়নের দিকে দেখি, তাহলে আমাদের বিষয়টি হচ্ছে যে কোন জায়গায় প্রায়োরিটি দিতে হবে, অগ্রাধিকারটা যেমন জরুরি, সেটার সাথে সাথে দেখতে হবে যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক ধরনের কর্মসূচি হয়তো না হয়েছে, কিন্তু আমাদের যে চাহিদা বা আমাদের যুব সমাজের যে আকার, সেই অনুযায়ী সেটা হয়তো খুব একটা বেশি না। সেই দিকে যদি আমি তাকাই, তাহলে আমাদের আসলে চিন্তাটাও করতে হবে একটু ভিন্নভাবে। যেমন বিভিন্ন ধরনের, কিন্তু যখন আমরা যুব সমাজ বলি তখন কিন্তু বিভিন্ন ধরনের ভাগ আছে। একটা ভাগের কথা একটু আগে আমরা বললাম যে যারা উচ্চ শিক্ষিত আর যারা হয়তো সেভাবে উচ্চ শিক্ষিত নয়, আমরা যদি বলি যে সেকেন্ডারি ডিগ্রির মতো তাদের আছে, এটা একটা যেমন ভাগ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যেটার কথা আপনি বলেন, যে যারা হয়তো প্রবাসী শ্রমিক হিসেবে দেশের বাইরে যাওয়ার চিন্তা করছেন এবং যারা হয়তো দেশেই কাজ খোঁজার চেষ্টা করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেক সময় ভুলে যাই, সেটা হচ্ছে যে আমাদের শহরের তরুণ এবং গ্রামে যেসব তরুণ থাকতে চাচ্ছেন, তাদেরও কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের দক্ষতা যেমন ভিন্ন, তাদের সীমাবদ্ধতাও কিন্তু তাদের ভিন্ন এবং তাদের চাহিদাগুলো ভিন্ন। সেগুলো চিন্তা করে কিন্তু আমাদের কর্মসংস্থানগুলোর কথা ভাবতে হবে। এবং যখন আমরা স্বনিয়োজিত কর্মসংস্থানের কথা চিন্তা করি, তখন আমাদের কিন্তু
একটা বিষয় যেটা আমরা দক্ষতার যে সমন্বয়হীনতার কথা সেটা যেমন বললাম, সেটার সাথে সাথে স্বনিয়োজিত কাজের ক্ষেত্রে আমরা হয়তো প্রশিক্ষণের দিলে শুধু হবে না, সেই প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে প্রশিক্ষণ যেটা আমরা দিচ্ছি সেটা আধুনিক প্রশিক্ষণ কিনা, সেটা আসলে শ্রমবাজারে কাজে লাগবে কিনা, এটা একটা দেখার বিষয় আছে। আমি বলছি না যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয় না, কিন্তু সব আমাদের যদি চাহিদা অনুযায়ী আধুনিক প্রশিক্ষণ কতটুকু দেওয়া হয় সেটা একটা দেখবার ব্যাপার রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং শ্রমবাজারের চাহিদাও পরিবর্তিত হচ্ছে। এখন আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের রোবোটিক্স এবং আধুনিক অনেক প্রযুক্তির সাথে কিন্তু তরুণদেরকে পরিচয় করা দেওয়া দরকার রয়েছে। সেটিকে আমাদের প্রশিক্ষণগুলো করতে পারছে কিনা। আর শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, প্রশিক্ষণের সাথে সাথে একটা ইন্টার্নশিপ বা কোন জায়গায় সে কর্মসংস্থান করবে সেই বিষয়ে, যদি সে কোনো মজুরি ভিত্তিক কাজে যেতে চায় সেটা যেমন যেতে পারে, সেটার জন্য তাকে সহায়তা যেমন করতে হবে, তথ্য সহায়তাটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে সে যদি স্বনিয়োজিত কাজ হিসেবে সেলফ এন্টারপ্রেনিয়র হতে চায় তখন তার জন্য কিন্তু সহায়তা করতে হবে। সেটার ক্ষেত্রে তাকে কি ধরনের প্রশিক্ষণ দিতে হবে, কি ধরনের ঋণ দিতে হবে, কি ধরনের তথ্য দিতে হবে, সেই সবগুলো বিষয় কিন্তু চিন্তা করবার বিষয় রয়েছে। এবং আমরা যদি শহরাঞ্চল এবং গ্রামের ক্ষেত্রে আমরা চিন্তা করি, গ্রামের তরুণদের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাম ভিত্তিক বিভিন্ন উন্নয়নের সাথে জড়িত করবার কিন্তু সুযোগ রয়েছে। এবং আমি বলবো না যে গ্রামের তরুণদেরকে একেবারে গ্রামে থাকার বিষয়টা, কিন্তু গ্রামের পাশাপাশি ঢাকা, চিটাগং বড় বড় শহর কেন্দ্রিক নয়, ছোট ছোট মহকুমা শহরগুলো যেগুলো রয়েছে, উপজেলা শহরগুলো রয়েছে যেগুলো, সেগুলো কেন্দ্রিক কিন্তু বিভিন্ন ধরনের কর্মসংস্থানের চিন্তা করা যেতে পারে। এবং কৃষি কাজের বাইরে একেবারে মূলধারার কৃষিকাজে অনেক সময় আমরা দেখি যে আধুনিক তরুণরা হয়তো খুব একটা আগ্রহী হয় না। বাবা হয়তো মাঠে কাজ করতেন কিন্তু ছেলে হয়তো মাঠে কাজ করতে পছন্দ করছেন না, তখন তাকে দেখতে হবে যে কৃষির বাইরে আমাদের যে বিভিন্ন মূলধারার কৃষির বাইরে যেগুলো রয়েছে, বিভিন্ন খামারের বহির্ভূত যে কৃষিটা রয়েছে, নন ফার্ম অ্যাক্টিভিটিস যেগুলো আমরা বলি, সেগুলোতে তাদের কর্মসংস্থানের বিষয়ে আমাদের সাহায্য করতে হবে। সেগুলোতে স্বল্প সুদে শিথিল শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। নারী যারা রয়েছেন তাদের শ্রমবাজারে কিন্তু প্রবেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলো দূর করবার জন্য চেষ্টা করতে হবে এবং তাদের জন্য বিভিন্ন তথ্যের সরবরাহ। কারণ মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা হয়তো বিভিন্ন তথ্য তাদের কাছে নেই। অনেক সময় আমরা জানি যে সরকারের গত 1 বছর আগেও যেটা ছিল যে 100 কোটি টাকার একটা টোক বরাদ্দ ছিল ফিমেল এন্টারপ্রেনিয়রদের জন্য, কিন্তু আমরা দেখেছি ওটা সবসময় ব্যবহৃতই হয়নি। এবং ব্যবহার যারা করেছে, যে তৃণমূল পর্যায়ে নারীদের কাছে হয়তো তথ্যটাই অনেক সময় পৌঁছায় না। সুতরাং এই ক্ষেত্রে যে তথ্য সেল তৈরি, হ্যাঁ, বিভিন্ন উপজেলা ভিত্তিক তথ্য সেল তৈরি হতে পারে, বিভিন্ন ধরনের কোন জায়গায় গেলে তিনি ঋণ পাবেন, সহজ শর্তে ঋণ পাবেন। এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু জানি, আমরা এখন প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কোলাটেরালের বিষয় আছে, ডিউ ডিলিজেন্স পালন করবার বিষয় আছে। এগুলোর ক্ষেত্রে যে বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো এই পুরো কাজটা কিন্তু খুব সহজ না। এবং যেহেতু একটা ব্যাপক একটা বিষয় এবং আমাদের শ্রমশক্তি এবং আমাদের তরুণদের সংখ্যা এবং আমাদের জনসংখ্যার অনুপাতে যেহেতু একটা বড় একটা সংখ্যা, সেহেতু আমাদের যে বিভিন্ন ধরনের নীতি যেগুলো রয়েছে সেগুলোকে আরো বড় স্কেলে, লার্জ স্কেলে বাস্তবায়নের বিষয়গুলো রয়েছে এবং আমাদের অগ্রাধিকার তৈরির বিষয়গুলো রয়েছে। জি, নাইমুর রহমান দুর্জয়, আপনার কাছে আসবো যে এই যে দক্ষ যুবশক্তি তৈরিতে বা দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যুব উন্নয়ন কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু সেটা আসলে কতটা যুগোপযোগী, এই যুগের সাথে তাল মিলিয়ে সেই প্রশিক্ষণটা হচ্ছে কিনা? প্রশিক্ষণ যদি বলি, শুধু এখানে যুব প্রশিক্ষণ কেন্দ্র বললেই হবে না। কারণ ধরেন আমাদের আইসিটি মন্ত্রণালয়, সেখান থেকে আউটসোর্সিং এর কাজের অনেক স্কোপ হচ্ছে। এখন পর্যন্ত অনেকগুলি যে হাইটেক পার্ক বা শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। সেখানে কিন্তু আরেকটা সেক্টরে কর্মসংস্থান বা এন্টারপ্রেনারশিপের সুযোগ আসছে। এছাড়া ধরেন আরেকটি মাননীয় প্রধানমন্ত্রী যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন যে ডিক্লেয়ার করেছেন, সেখানেও কিন্তু প্রচুর কর্মসংস্থানের এবং নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার অনেক সুযোগ সামনে আসছে। কিন্তু এখন পর্যন্ত আসলেই যে শিক্ষিত বেকার
এবং যারা যুব সমাজ কিন্তু গ্রামে থাকে বা উপজেলা বা ইউনিয়ন লেভেলে যারা থাকে, তাদের জন্য কিন্তু এখনো সেই যুব প্রশিক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল সার্ভিসেস এর আন্ডারে তাদেরকে ট্রেনিং এর আওতায় আনা হচ্ছে। তো সেখান থেকে আমি মনে করি যে আসলে খুব অল্প সময়ের ভিতরেই এই গ্যাপটা কমে আসবে। আর একটা জিনিস ধরেন, যারা বিদেশে কাজ করতে যায়, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাদেরও কিন্তু ট্রেনিং এর জন্য আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানেও কিন্তু প্রত্যেকটি উপজেলায় একটি ট্রেনিং সেন্টার, তারপরে আরেকটি প্রকল্প আছে আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট গুলি হচ্ছে, সেখানেও কিন্তু এই ধরনের যারা ছোট উদ্যোক্তা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এবং একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন স্কেলে সবারই যে আমরা এখানে আলোচনায় শুনলাম যে বড় লোড নিয়ে বা ব্যাংকের বড় সাহায্য নিয়ে কাজ করতে হবে, সেগুলি না। এখন কিন্তু ধরেন একেবারে মহিলাদেরকে 40,000, 50,000, 60,000 এই ধরনের স্কেলে লোন দেয়া হচ্ছে, যাতে তারা ওই গ্রামাঞ্চলে একটি ছোট টেইলারিং শপ করতে পারে। আবার ধরেন যারা আরেকটু বেশি পুরুষরা যারা গবাদি পশুর ফার্ম করতে চায় বা পোল্ট্রি ফার্ম করতে চায়, তাদের জন্য বিভিন্ন স্কেলে 2 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম ছোট ছোট লোনের ব্যবস্থা কিন্তু আছে, যেগুলি নিয়ে তারা সেই স্কেলে গ্রামাঞ্চলে বা ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেলে তারা উদ্যোক্তা হতে পারে। কাজে সুযোগ আছে এখানে। ইনফরমেশনের একটা ব্যাপার আছে যে সবাই আসলে সব তথ্য হয়তো জানে না। অনেককেই যদি বলা হয় যে এই লোনগুলি তার সে পেতে পারে, তখন কিন্তু অনেক সময় আমরা দেখি যে তারা অবাক হয় যে এই ব্যবস্থাটা যে আছে তারা হয়তো জানে না। তার কাজে আমি মনে করি যে এই ধরনের যে ট্রেনিং সুবিধা বা ফ্যাসিলিটিস যেগুলি আছে, সেগুলির আরেকটু প্রচার আমার মনে হয় আর একটু বাড়ানো দরকার, যার দরুন সেই তৃণমূল পর্যায়ে তারা সবাই সেই ইনফরমেশনটা তাদের কাছে থাকবে যে কোথায় গেলে কোন সুযোগ সুবিধাটা এই সরকারের কাছ থেকে তারা পাচ্ছে বা কোন মন্ত্রণালয় থেকে পাচ্ছে। সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি যদি প্রচারণাটা আর একটু বাড়ায়, তাহলে আমার মনে হয় যে এই গ্যাপটা বা ইনফরমেশনের দরুন বা ইনফরমেশনের স্বল্পতার কারণে যারা এই প্রোগ্রামগুলির আন্ডারে আসতে পারছে না, তারা চলে আসবে। জি, এমপি হিসেবে আপনারাও সেই দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই। আমরা একটা ছোট্ট বিরতি নেব, আপনারা তিনজনে আমাদের সাথে সংযুক্ত থাকুন। বিরতির পরে এসে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি যুব কর্মসংস্থান এই বিষয়টি নিয়ে। আমি যেতে চাই একেএম ফাহিম মাসরুরের কাছে। ফাহিম মাসরুর, আপনার কাছে আসবো যে আইসিটি খাত নিশ্চয়ই আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। এই যে আউটসোর্সিংয়ের কথা আলোচনায় উঠে আসলো, আউটসোর্সিং থেকে আমরা যে কথাগুলো প্রায়ই শুনতে পাচ্ছি যে আউটসোর্সিং থেকে যে আয়টা আসতে পারে সেটা গার্মেন্টস খাত থেকেও বেশি। আপনার কাছে আপনার বিশ্লেষণটা জানতে চাইব। আসলে আউটসোর্সিং সবসময় একটা খুব প্রসপেক্টিভ একটা এরিয়া, এবং আউটসোর্সিং বলতে আসলে যে শুধুমাত্র আইটি আউটসোর্সিং বলা হয় তা তো না। আইটি আসলে আউটসোর্সিং আসলে যে কোনো কাজই আউটসোর্সিং হতে পারে। তো আমরা যেমন ধরেন কথা সফটওয়্যার যেরকম আউটসোর্স হতে পারে, এখন যেমন কল সেন্টার সেটাও একটা আউটসোর্সিং, তারপরে ডাটা প্রসেসিং, ইভেন গ্রাফিক ডিজাইন, সেগুলোও কিন্তু আউটসোর্সিং। তো এখন যেহেতু আমরা সকলেই জানি যে গত 20-25 বছরে আসলে সারা ওয়ার্ল্ডে তথ্য প্রযুক্তির একটা বড় অগ্রগতি হয়েছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে ইন্টারনেট কানেক্টিভিটি, সারা গ্লোব কিন্তু এখন ইন্টারনেটে কানেক্টেড, তাই না? এখন তো আসলে কে কোথায় আছে তার সেটা যেমন আমরা কোভিডের সময় দেখলাম যে অত বড় ব্যাপার না, আমাদের তো একজন ঢাকার বাইরে থেকেও সে ঢাকায় বসে অফিস করছে। তো সেরকমই উন্নত বিশ্বে অনেক কান্ট্রিতে অনেক ধরনের কাজ আছে যেগুলো আসলে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই করা যায়, এবং সেই আমরা দেখেছি যে এর একটা বেনিফিট কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা যদি বলি ফিলিপিন্স, এই টাইপের কান্ট্রিগুলো কিন্তু আসলে নিয়েছে। আইটি এবং নন আইটি বা যেগুলিকে বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং বলা হয়,
তো এই অপরচুনিটিটা আসলে আমাদেরও আছে, কারণ আমাদের একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে যেহেতু এখনো আমাদের পড়াশোনার একটা বড় অংশ কিন্তু আসলে ইংরেজিতে হয়, তো ইংলিশটা আমাদের আসলে ছোটবেলা থেকেই শেখানো হয়। তো ওয়ার্ল্ডের একটা বড় যে ডেভেলপ কান্ট্রি যদি বলি যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপের অনেক কান্ট্রিতে কিন্তু আসলে ভাষাটা ইংলিশটাই মেইন ভাষা। তো সেই জায়গাটাতে আসলে ইংরেজির দক্ষতা এবং বেসিক আইটির ব্যাপারটা থাকলে কিন্তু আসলে আউটসোর্সিং এর অপরচুনিটিটা কিন্তু আসলে সামনে খুলে যায়। তো আমরা আসলে সত্যি কথা বলতে গেলে যদি বলেন যে আমরা আজ থেকে 10 বছর বা 5-6 বছর আগে যতটুকু ভেবেছিলাম আমরা আউটসোর্সিং এ এগিয়ে যাব, আমরা কিন্তু আসলে সেই অর্থে অদূর পর্যন্ত আগাতে পারিনি। আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করি, তাদের প্রায় এখন $70 বিলিয়ন কিন্তু আসলে এক্সপোর্ট। এখানে প্রায় 1 কোটির বেশি লোক কিন্তু সরাসরি এই আউটসোর্সিং এর সাথে সংযুক্ত। তো সেই অর্থে আমরা শুরু করেছি একটু দেরি করে, এটা ঠিক, কিন্তু আমাদের যে অপরচুনিটিটা ছিল সেটা যে এখনো পুরোপুরি আমরা নিতে পেরেছি তা না। অনেক ক্ষেত্রে আমরা এখনো আসলে পিছিয়ে আছি। এখন কেন পিছিয়ে আছি সেটা নিয়ে হয়তো অনেক আলাদা ডিসকাশন হতে পারে, বাট আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের দেশের আমাদের যে একাডেমিক সিস্টেম বলি, আমাদের পড়াশোনার যে সিস্টেম, সেটা আসলে এখনো আমাদের লোকজনকে বা আমাদের যুব সমাজকে সেই স্কিলে এখনো, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে আমাদের এনাফ স্কিল নাই যেটা আসলে গ্লোবালি কম্পিটিটিভ। কারণ আমি যখন আসলে একটা আউটসোর্সিং এর জন্য কাজের জন্য চেষ্টা করব, আমাকে কিন্তু আসলে এমন না যে একটা ঢাকা ইউনিভার্সিটির ছেলে সে চিটাগাং ইউনিভার্সিটির ছেলের সাথে কম্পিট করছে, আর তাকে কিন্তু সেরকম নয়। এখন একটা ঢাকা ইউনিভার্সিটির ছেলে কিন্তু কম্পিট করতে হবে দিল্লি ইউনিভার্সিটির একটা ছেলে বা মেয়ের সাথে, বা হয়তো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একটা ছেলে বা মেয়ের সাথে। তো তখন তাকে কিন্তু আসলে গ্লোবালি স্কিল হতে হবে, শুধু ইংরেজি জানলেই হবে না, সাথে আরো অন্য কিছু থাকতে হবে, এবং সে যেই ল্যাঙ্গুয়েজটা বা যার স্কিলটা আছে সেটা আসলে গ্লোবালি কম্পিটিটিভ হতে হবে। তো আমাদের যদিও দুর্জয় ভাই একটু আগে বললো যে আমাদের প্রচুর ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে গত 5-10 বছরে, ইনভেস্টমেন্টটা কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে সরকার যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিয়েছে প্রচুর স্কিল ডেভেলপমেন্টে, শুধুমাত্র যে যুব মন্ত্রণালয় বা সেগুলির আন্ডারে না, অন্যান্য মন্ত্রণালয়ের আন্ডারেও কিন্তু প্রচুর স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু সত্যি কথা বলতে আমরা যে গ্লোবালি কম্পিটিটিভ লেভেলের জনশক্তি, সেটা কিন্তু এখনো তৈরি করতে পারিনি অনেক ক্ষেত্রেই। কারণ আমরা জানি যে বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু এসেছিল কাজ করতে, লাইক স্যামসাং, R&Dর মতো কোম্পানি কিন্তু বাংলাদেশে এসেছিল, কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত দেখেছে যে এখানে মানে অনেক লোক, স্কিল লোক পাওয়া যায় না, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে তাদের অপারেশন গুটিয়ে ফেলতে। তো এরকম আরো অনেক কোম্পানি আমরা দেখেছি যে গত 5-6 বছরে তারা এসছে, কিন্তু কয়েক বছর কাজ করার পরে কিন্তু তারা হয়তো চলে যেতে বাধ্য হয়েছে, কারণ এনাফ লোক নেই। তো নীতিগত সহায়তা আছে, যেটা বেশিরভাগ বিদেশি কোম্পানিরা চায় যে পলিসি সাপোর্ট, সেটা কিন্তু আমরা দেখেছি, কিন্তু এনাফ লোকের অভাবে বা স্কিল লোকের অভাবে কিন্তু এই অপরচুনিটিটা অনেক ক্ষেত্রে আমরা তৈরি করতে পারিনি। আরেকটা বড় ব্যাপারে আমরা এখনো পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে। যদিও আমরা তো ইন্টারনেটের ব্যবহারে অনেক দূর এগিয়েছি, সারা বাংলাদেশের সবখানি হয়তো এখন ইন্টারনেট অ্যাভেলেবেল, কিন্তু সেটার যে খরচ যদি বলি, আমরা যদি শুধুমাত্র ঢাকার কথা চিন্তা করি সেটা ভাবলেই চলবে না। কিন্তু এখন ঢাকাতে হয়তো আপনারা হয়তো অনেক কম খরচে ব্রডব্যান্ড পাচ্ছি, এখন আমরা জুমে মিটিং করছি, কিন্তু ঢাকার বাইরে এখনো যদি কেউ হয়তো ইভেন জুমে বা স্কাইপে মিটিং করতে চায় মোবাইল ফোন ব্যবহার করে, সেটা কিন্তু তার কোয়ালিটি ভালো হয় না বা খরচ অনেক বেড়ে যায়। তো ওই জায়গাটা কিন্তু আসলে আমাদের সোসাইটিতে ডিজিটাল ডিভাইড কিন্তু এখনো বেশ বড় ভাবেই আছে। শুধুমাত্র যে মানে আমাদের উচ্চবিত্ত বা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যেই এই ডিজিটাল ডিভাইড তা কিন্তু না, আমাদের কিন্তু একটা জিওগ্রাফিক্যাল ডিভাইডও আছে। আমরা দেখেছি যে আসলে আমাদের শহরগুলি কিন্তু টেকনোলজিক্যালি ইনফ্রাস্ট্রাকচারগত দিক থেকে অনেক অ্যাডভান্স, আমাদের ঢাকা বা চিটাগাং এই শহরগুলির বাইরে কিন্তু সেটা অনেক আসলে পিছিয়ে গেছে। এই বৈষম্যটা দূর করা দরকার নিশ্চয়ই। অ্যাবসলিউটলি, এই বৈষম্য দূর না করলে আসলে আমাদের পুরো জনগোষ্ঠীকে আমরা আসলে কিন্তু নিয়ে আসতে পারবো না। এবং যেটা একটু আগে বিদিশা বলছিল যে আসলে অনেকে অনেক কাজ করতে চায় না বা অনেকে হয়তো শহরমুখী হয়, আমার কাছে কিন্তু মনে হয় যে আসলে এই কোভিড এর সিচুয়েশন বলি বা যাই বলি, আমাদের কিন্তু একটা সুযোগ হয়েছে যে আমরা আসলে শহর থেকে আমাদের লোড কমাতে হবে। কেননা আমাদের শহরগুলি কিন্তু আসলে সত্যি কথা বলতে যদি বলেন, ঢাকা শহর ইজ ভেরি এক্সপেন্সিভ,
ঢাকা শহর কিন্তু ওই অর্থে মুম্বাই বা দিল্লি শহরের মতোই আসলে এক্সপেন্সিভ। এখানকার বাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়ার খরচ, যাতায়াত খরচ কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো এই এত এক্সপেন্স হয়ে কিন্তু আবার গ্লোবালি কম্পিটিটিভ হওয়া যায় না অনেক ক্ষেত্রেই। তো এগুলি এই জন্য কিন্তু দেখা যায় যে ভারতের মতো দেশে তাদের যে বড় বড় আইটি কোম্পানিগুলো কিন্তু মেইন শহরে থাকে না, একটু শহরের একটু বাইরে থাকে, যেখানে তাদের রেন্ট, অফিস রেন্ট থেকে শুরু করে অন্যান্য খরচ অনেক কমে থাকে। তো আমার কাছে মনে হয় যে আমাদের এখন আসলে এইটা অপরচুনিটিটা এসেছে, যে চিন্তা করার সময় এসেছে যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বা নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং আমাদের জনশক্তি বা যেখানে লোকজন থাকে সেগুলি কতটুক ডিসেন্ট্রালাইজ করা যায়। আমাদের শহরমুখিতা থেকে আসলে আমাকে বাইরে যেতে হবে, এবং অপরচুনিটি, যাতে কর্মসংস্থানের অপরচুনিটি কিন্তু যে সব ঢাকায় থাকতে হবে তা না। ঢাকাতে কিন্তু যদি আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখেন, গবেষণা করেন, ঢাকায় কিন্তু বেকারত্ব সংখ্যা সবচেয়ে বেশি। তো সেই জায়গাটাতে আসলে ঢাকার থেকে আমাকে রিভার্স করে ঢাকার বাইরেই কিন্তু কর্মসংস্থান সুযোগ তৈরি করতে হবে। তো যাই হোক, আমি যেটা আউটসোর্সিং নিয়ে বলছিলেন, আমার কাছে আমি শেষ করি যে অপরচুনিটি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা আছে, আমাদের যে সেই হিসাবে আমরা সক্ষমতা তৈরি করতে পারিনি। যদি সক্ষমতা তৈরি করতে পারি, ভবিষ্যতে কিন্তু নতুন অপরচুনিটি আরো তৈরি হবে। জি, যাব অধ্যাপক সাইমা হক বিদিশের কাছে। এখানে ফাহিম মাসুদ এর আগে বলছিলেন যে যত বেশি শিক্ষিত তত বেশি বেকারের সংখ্যা তত বেশি। সেই ক্ষেত্রে আসলে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে কি আসলে আমরা নিড বেসড যে শিক্ষা দরকার সেই জায়গাটা থেকে আমরা পিছিয়ে আছি? আমার মনে হয় যে এই বিষয়ের প্রতি আমরা প্রথমেই যে কথাটি বলে শুরু করছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা স্কিল মিসম্যাচ আছে। হ্যাঁ, অর্থাৎ আমরা আসলে যে ছাত্রছাত্রীদের যারা আসছে আমাদের কাছে, তারা বা যে পর্যায়েই হোক শিক্ষা ব্যবস্থার, তাদেরকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, যে সেই শিক্ষাটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেই শিক্ষাটার সাথে আসলে যে শিক্ষাটা আসলে চাওয়া হচ্ছে বা যে দক্ষতাটা চাওয়া হচ্ছে সেটার সাথে কিন্তু একটা সমন্বয়হীনতা রয়েছে, এবং এটা প্রশিক্ষণ ক্ষেত্রেও কিন্তু এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের যে ডিমান্ড সাইডটা রয়েছে, অর্থাৎ ডিমান্ড সাইডে যারা রয়েছে সেখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সাথে এই যারা ডিমান্ড সাইডে যেসব অ্যাক্টররা কাজ করছে, যে বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে সেসব ইন্ডাস্ট্রি, যেমন আপনি যদি বলে গার্মেন্টস, হ্যাঁ, কিংবা লেদার টেকনোলজি, এই সমস্ত জায়গায় কি কি ধরনের দক্ষতা আসলে তারা চাচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের শ্রমশক্তিকে তৈরি করতে পারছি কিনা। এখন শ্রমশক্তির মধ্যে বা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। কেউ হয়তো খুব উচ্চশিক্ষিত হয়ে একেবারে গবেষণা করবে, টিচিং করবে, সেটা এক ধরনের। আবার কেউ রয়েছে যে যারা আসলে কাজ করতে চাচ্ছে, আবার একেবারে সরকারি চাকরিগুলো করতে চাচ্ছে। কিন্তু সরকারি চাকরির আমাদের বুঝতে হবে, আমাদের এটা কিন্তু খুব সীমিত আকারে সরকারি চাকরিগুলো রয়েছে। এখন আমাদের যে জিনিসগুলো হয়তো চিন্তা করার দরকার আছে সেটা হচ্ছে যে আমাদের যে উচ্চশিক্ষিত যেটা আমরা বলছি, সেই উচ্চশিক্ষিতের মধ্যেও কিন্তু আবার পার্থক্য রয়েছে। আমরা কিন্তু আবার চিন্তা করতে পারি যে বিভিন্ন ধরনের ডিগ্রি, সেই ডিগ্রিগুলো আসলে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ডিগ্রি, সেগুলো আসলে কতটা মার্কেটে কম্প্যাটেবল, এবং সেই ডিগ্রিতে যা শেখানো হয়, একটা তো রয়েছে হচ্ছে যে বিভিন্ন ধরনের স্পেসিফিক দক্ষতার কথা যেটা আমি বললাম, আরেকটা রয়েছে কিছু জেনারেল কিছু দক্ষতার কথা, যেটার কথা আমরা আসলে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে কিছু ইন্টারপার্সোনাল স্কিল, ইংলিশ স্পিকিং, অ্যানালাইটিক্যাল স্কিল, হ্যাঁ, আইটি স্কিল, এই ধরনের স্কিলগুলো, এগুলো কিন্তু একটা প্যাকেজ হিসেবে আছে। এই জিনিসগুলো কিন্তু পাশাপাশি শেখার দরকার রয়েছে, এবং এগুলোর সাথে সাথে আমাদেরকে আরো কিছু কিছু জিনিস চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে যেমন আমাদের অনেক জায়গায় যেটা আছে যে সেটা হতে পারে যে আমরা বলে থাকি যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আমাদের উচ্চ পর্যায়ে আমাদের অনেক সময় বাইরের থেকে আমাদেরকে মানুষকে আনতে হয়, কারণ আমাদের এখানে আসলে হয়তো লোক পাওয়া যায় না। এই ধরনের অভিযোগ আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি। তখন আমরা কিন্তু চিন্তা করতে পারি যে গার্মেন্টস এর জন্য আমরা যদি বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে, বা বিভিন্ন ধরনের 1 বছরের একটা গার্মেন্টস এর জন্য ম্যানেজারিয়াল পদের জন্য যে ধরনের কাজ দরকার, সেই ধরনের যদি একটা ডিপ্লোমার মতো চিন্তা করতে পারি, হ্যাঁ, লেদার টেকনোলজির জন্য যদি চিন্তা করতে পারি, সেই বিষয়গুলো একটা ইনোভেটিভ মেথড চিন্তা করা দরকার। লেদার টেকনোলজি কলেজ রয়েছে বেশ আগে থেকে, আমাদের একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বেশ কয়েক বছর হয়ে গেল, তারপরেও আমাদের এই অবস্থা কেন হবে?
কিন্তু তারপর আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে যে আপনার তো শুধু ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো থাকলে হবে না, গুণগত মানটা কি হচ্ছে, অর্থাৎ যা শেখানো হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি আমাদের যে বর্তমানে যে রেডিমেড গার্মেন্টস এর যেটা চাওয়া হচ্ছে তার সাথে কি কম্পাটেবল, সেটাই কিন্তু প্রশ্ন। এবং সেক্ষেত্রে যখন আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলছি সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা সেটা ছাড়া অন্যান্য যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে বা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট রয়েছে, পলিটেকনিক গুলো রয়েছে, সেগুলো শিক্ষা ব্যবস্থা যে ইনস্টিটিউট গুলো থাকলে হবে না, সেখান থেকে যে ডিগ্রিটা না হচ্ছে সেই ডিগ্রিটা মার্কেটে কম্পাটেবিলিটি কিনা, সেই সুতরাং এই মার্কেটের সাথে বসতে হবে এবং মার্কেট কি চায় সেই অনুযায়ী কিন্তু চিন্তা করার দরকার আছে। যেটা আছে যে অনেক ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে আসলে মার্কেট হয়তো দরকার নাই যে 4 বছরের একটা ডিগ্রির হয়তো দরকার নেই, তাদের হয়তো 2 বছরের খুব স্পেসিফিক ডিগ্রি দরকার রয়েছে, সেগুলোর জন্য প্রশিক্ষণ করার দরকার হতে পারে। শুধু আমি যেটা মনে করি সেটা হচ্ছে উচ্চ শিক্ষিত এবং মধ্যম শিক্ষিত এই দুটো গ্রুপের জন্য আসলে আলাদাভাবে হয়তো চিন্তা করার দরকার আছে। সবার জন্য কিন্তু বড় বড় ডিগ্রির দরকার নেই, সবাইকে কিন্তু অর্থনীতিতে মাস্টার্স করার দরকার নাই। হ্যাঁ, সুতরাং চিন্তা করতে হবে যে অর্থনীতিতে যারা মাস্টার্স করছে তাদের অনেকেই কিন্তু আসলে অর্থনীতিতে মাস্টার্স না করেও কিন্তু তারা কিন্তু অনেক ধরনের কাজে কিন্তু সুযোগ তারা নিতে পারতেন। হ্যাঁ, সেই বিষয়টা চিন্তা করা দরকার আছে। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় সময়ও কিন্তু নষ্ট হয়। আরেকটা বিষয় আমি এখানে বলে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষার বিষয়টা। কারিগরি শিক্ষার ব্যাপারে আমাদের কিন্তু একটা ভীষণ ধরনের অনীহা কাজ করে এবং এই যে সোশ্যাল স্টিগমাটা কাজ করে, এই সোশ্যাল স্টিগমাটা দূর করার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। সেটার জন্য কারিগরি শিক্ষার যে রিওয়ার্ডটা সেই রিওয়ার্ডটা যেমন বাড়াতে হবে, সেটা পাশাপাশি মূলধারার যে শিক্ষা ব্যবস্থা সেখানে কারিগরি শিক্ষাটাকে ইন্টিগ্রেট করার বিষয় দরকার রয়েছে। সুতরাং এই সমস্ত কাজগুলো যেগুলো করতে হবে, বিভিন্ন ধরনের তরুণ যারা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের তরুণ রয়েছে যারা রয়েছে, তাদের বিভিন্ন দক্ষতা যে তরুণ রয়েছে তাদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের কর্মসূচিগুলো থাকার দরকার রয়েছে। এবং আমার মনে হয় যে দক্ষতার ক্ষেত্রে যে সমন্বয়হীনতা রয়েছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার মনে হয় যে যতটা অগ্রাধিকার পাওয়ার দরকার ছিল ততটা আসলে অগ্রাধিকার পায়নি এবং সেই বিষয়ে কিন্তু আমাদের এখন নজরটা দেওয়া দরকার। জি, এই জন্য তো তাহলে দরকার আসলে মানে একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা করে সরকারকে বিষয়টির একটি সমন্বয় করা। আপনি কি সেটা মনে করছেন? সরকারকে যেটা করতে হবে, সরকারকে একটা অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি রয়েছে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কারণ আমি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হয়তো অন্য যে সমস্ত ডিমান্ড সাইডে যারা রয়েছে তাদের সাথে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কম্পিউটার সায়েন্স বিভাগ যেটা রয়েছে, হ্যাঁ, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যারা রয়েছে, তাদের আসলে চাহিদাটা কোথায় রয়েছে, হ্যাঁ, তাদের সেখান থেকে প্রাপ্ত গ্র্যাজুয়েট তাদের সাথে একটু বসার দরকার রয়েছে। এবং এই বসার বিষয়টা যেটা আমি বললাম, বসা বলতে আমি বুঝে যাচ্ছি যে কারিকুলামের মধ্যে ডিমান্ড সাইডে যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলোকে ইনক্লুড করার দরকার আছে এবং সেগুলো যদি ইনক্লুড করার বিষয় হয় তাহলে কিন্তু যেটা শিক্ষা ব্যবস্থা যারা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেগুলোর সাথে সাথে যারা ব্যক্তিখাত যাদের রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই সমন্বয় করার ক্ষেত্রে সরকারকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকার তো সব কাজ করতে পারবে না, মূলত ব্যক্তিখাতকে এগিয়ে আসতে হবে এবং ব্যক্তিখাতকে এগিয়ে আসার ক্ষেত্রে সরকারকে কিন্তু সাহায্য করতে হবে বা সরকারকে একটা অভিভাবকের ভূমিকা পালন। জি, যাব নাইমুর রহমান দুর্জয়ের কাছে। নাইমুর রহমান দুর্জয়, এই যে আমরা আউটসোর্সিং নিয়ে কথা বলছিলাম সেখানে একটি বিষয় উঠে আসলো যে গ্রাম শহরের একটি বৈষম্য রয়ে গেছে। সেই জায়গাটিতে তো আমরা আসলে সেই বৈষম্যটা দূর করতে পারছি না দীর্ঘদিন থেকেই। সমাধানটা কোথায়? সমাধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণা আছে যে প্রত্যেকটি গ্রাম হবে শহর। কাজেই এখন অনেক কিছুই ধরেন যে ধরনের প্রকল্প গুলি বা এই ট্রেনিং সেন্টার গুলির কথাই বলেন, যে একটা সময় ছিল সবকিছু আমাদের জেলা কেন্দ্রিক ছিল। এক বড় স্তরে যদি চিন্তা করি সেটা তো ঢাকা কেন্দ্রিক, আর যদি সেকেন্ড লেভেলটা আমরা ধরি সেটা সবসময় জেলা কেন্দ্রিক ছিল। কিন্তু এইগুলিকে কিন্তু আস্তে আস্তে এখন উপজেলা বা ইউনিয়ন লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে যেন সেইগুলিকে ঘিরে একটা টাউনশিপ হয়। তো সেই জিনিসগুলি যেমন হচ্ছে, আর একটা আউটসোর্সিং এর ব্যাপারে ইন্টারনেটের যে প্রাইসের কথা বললেন, এগুলি আসলে আমার মনে হয় যে কিছু কিছু জিনিস আমাদের যে বিজনেস ফোরাম লাইক FBCCI আছে বা যারা রিসার্চ ইনস্টিটিউট গুলি আছে, তারা যদি কিছু কাজ করতে পারে, যেমন যে সামনে যে ইনভেস্টমেন্ট গুলি আসছে, আমরা দেখছি যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান
যারা স্পেশাল ইকোনমিক জোন বা মিরেসরাই যে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে, সেখানে যারা যারা ইনভেস্টমেন্টের প্রপোজাল দিচ্ছে তারা কি করবে? কারণ বাংলাদেশে একটা সময় ছিল গার্মেন্টস সেক্টরের ডিমান্ড বেশি ছিল, তারপরে লেদার ইন্ডাস্ট্রি আমাদের সেটাও অনেক বড়, এরপরে আস্তে আস্তে আউটসোর্সিং এর কাজের যেই চাপটা আসলো বা সুযোগ আসলো, সেখানে কিন্তু যদি আমরা স্পেসিফিক ট্রেনিং বা আমরা তারা যদি রিসার্চ করে বা সরকারের সঙ্গে কথা বলে যে ফিউচারে, যেমন এক্সাম্পল হিসাবে আমি বলি যে স্যামসাং এর কথা আসলো, যে স্যামসাং এসেও চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশে যেই ধরনের ট্রেনিং বা বাংলাদেশে যেই ধরনের ওয়ার্কফোর্স তৈরি করা হয় এই টেকনিক্যাল ইনস্টিটিউট গুলি থেকে বা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে, সেটার সঙ্গে তাদের যে ইন্ডাস্ট্রি তারা এখানে করার প্ল্যান করেছিল সেটা হয়তো ম্যাচ করেনি। কাজে আমরা যদি দেখি যে এই ধরনের বড় প্রপোজাল যখন আসতে থাকে, তার আগে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, যে কেউ যদি ইলেকট্রনিক্স নিয়ে বড় করে আসে, আমরা শুনছি সামনে কার ম্যানুফ্যাকচারিং নিয়ে, অটোমোবাইল নিয়ে বাংলাদেশে ইনভেস্টররা আসবে, কিন্তু তখন যদি আবার সেই একই প্রবলেম দেখা যায়, তাহলে কিন্তু সেটাও ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। তাই আমি মনে করি যে যেই ফিউচার ইনভেস্টমেন্ট গুলি, স্পেশালি যেগুলি ওভারসিজ ইনভেস্টররা নিয়ে আসছে, তাদেরকে টার্গেট করে আগের থেকেই যদি আমরা সেই ইনফরমেশনটা পাই যে যেই দেশ বা যেই কোম্পানি আমাদের এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, সেইটাকে টার্গেট করে সেই ভলিউমে আমরা যদি তাদের জন্য ওয়ার্কার্সদের বা এক্সিকিউটিভস বা যেই লেভেলে যেই ধরনের ট্রেনিং প্রয়োজন, আমরা যদি আগে থেকে যাচাই বাছাই করে আগে থেকে ট্রেনিং করিয়ে রাখি বা সেইটাকে টার্গেট করে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, সেটা আমার মনে হয় যে তখন আর এই ধরনের ঘটনা ঘটবে না। এবং আমাদের যারা স্থানীয় যারা বিভিন্ন ট্রেডে কারিগরি বা যারা উপরের লেভেলে এডুকেশন, হায়ার এডুকেশনে আছেন, তারাও প্রস্তুত থাকতে পারবে এই ধরনের ইন্ডাস্ট্রি বা এই সেক্টরগুলিতে নিজেদেরকে মেলে ধরার। জি, যাব এ কে এম ফাহিম মাসরুরের কাছে। এ কে এম ফাহিম মাসরুর, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। অর্থনৈতিক উন্নয়নে যুব সমাজকে আসলে যুব শক্তিতে পরিণত করার ক্ষেত্রে আসলে কি করা দরকার, একদম শেষ মুহূর্তে এসেছি, অল্প কথায়, একদম এক কথায়। আমরা আসলে অনেক কথা বললাম, আমার কাছে মনে হয় হয়তো সবই আমরা যখন বলছি তখন সবই হয়তো আমাদের সরকার থেকে কি করতে হবে না করতে হবে সেটার ব্যাপারে আসলে বেশি ফোকাস হয়েছে। আমার কাছে মনে হয় আসলে এই কর্মসংস্থান বলি বা এই যুবকদেরকে এঙ্গেজ করার ব্যাপারে যদি বলি, আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের একটা সোশ্যাল ব্যাপারও আছে। একটু আগে কিন্তু যেটা বিদিশা বললো যে আসলে অনেক ক্ষেত্রে স্টিগমা আছে, যে আমরা এখনো কিন্তু আমাদের সোশ্যাল কারণেই হোক, অনেক কারণেই হোক, আমরা সব ধরনের কর্মসংস্থানকে বা সব ধরনের কাজকে আমরা সম্মান করতে শিখিনি। হ্যাঁ, এখনো আমাদের দেশে হয়তো দেখা যাবে যে একটা ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন ব্যক্তি হয়তো আমেরিকায় যে সে হয়তো একটা রেস্টুরেন্টে কাজ করছে বা গাড়ি চালাচ্ছে, সেটা কিন্তু আসলে আমরা একসেপ্ট করি, কিন্তু সেই লোকটা যখন বাংলাদেশে সিমিলার কাজ করে, আমরা কিন্তু সেটাকে খুব নেগেটিভলি আমাদের সোসাইটি দেখা হয়। এবং এই সোশ্যাল পার্সপেক্টিভের কারণে কিন্তু অনেকে দেখা যাবে যে তারা বরঞ্চ বেকার থাকছে কোনো কাজ না করে। সে হয়তো কোনো একটা কাজের সুযোগ পেয়েছিল, কিন্তু জাস্ট বিকজ সে তো এখন একজন গ্র্যাজুয়েট, তাকে 9টা 5টা অফিস করবে না, অন্য কাজ করবে, এটা কিন্তু সে অনেক ক্ষেত্রে তাকে হয়তো সে নিজে করতে চেলেও সোশ্যাল কারণে হলেও অনেক সময় করতে পারে না। তো আমার কাছে মনে হয় এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আসলে আমাদের নিজেদের পরিবারের মধ্যে তৈরি করতে হবে, আমাদের সমাজের আশেপাশে তৈরি করতে হবে। কোনো কাজই আসলে ছোট কাজ না। আমার কাছে মনে হয় যে কাজ না করাটাই অসম্মানের ব্যাপার। কাজ করে আমি যদি সৎভাবে ইনকাম করতে পারি, যে কোনো কাজই কিন্তু আসলে একটা সম্মানজনক ব্যাপার। তো আমার মনে হয় এই কাজের ব্যাপারে এই পজিটিভ অ্যাটিটিউডটা তৈরি করা খুব জরুরি। কারণ আমার কাছে সবসময় খুব একটা ব্যাপার একটু হতাশা লাগে যে আমাদের একটা বড় সোসাইটির যে অ্যাজ এ সোসাইটি আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের তরুণরা। এখন বিভিন্নভাবে কিন্তু আমাদের তরুণরা কর্মবিমুখ হয়ে পড়ছে। যেটা বললাম যে প্রায় 50% মতো তরুণ বা শিক্ষিত তরুণ বেকার, মানে তারা কোনো কাজ করছে না। এই যে কর্ম বিমুখতা, এইটা কিন্তু একটা বড় ধরনের, আমি মনে করি, একটা সামাজিক ব্যাধি। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের উত্তরণ করতে হবে। শুধুমাত্র সরকার সবকিছু করে দিবে, পলিসি করে দেবে, আমাকে ব্যাংক লোন দিবে, তারপরে আমি কিছু কাজ করব, এই চিন্তা থাকলে কিন্তু আসলে মানে অনেক সময় লেগে যাবে, সময়টা নষ্ট হয়ে যাবে। কারণ আজকে যে তরুণ, আজ থেকে 10 বছর পরে কিন্তু সে তরুণ থাকবে না। তার যে উদ্যম সেটা কিন্তু আর
থাকবে না। অতএব আমার মনে হয় সময় নষ্ট করার কোনো সময় আমাদের তরুণদের আসলে কারোরই নেই। যে কোনো ধরনের কাজে সে অপরচুনিটি পাক, এটা আসলে কি আমার ডিগ্রির সাথে যায় কি যায় না, নাকি এটাকে আমার আশেপাশের মানুষ বন্ধু বান্ধব কি বলবে, এই চিন্তা না করে আসলে কাজে লেগে পড়া উচিত। আমার যদি মনে হয় যে না, আমার গ্রামে, আমরা জানি যে গ্রামে এখন অনেক ক্ষেত্রে এগ্রিকালচারে লেবার পাওয়া যায় না, তো আমি ইউনিভার্সিটি থেকে পড়েছি, আমি এগ্রিকালচারে কাজ করব না, যদি আমার মানসিকতা থাকে, তাহলে তো আসলে আমাদের দেশও বঞ্চিত হচ্ছে, তার নিজেরও অপরচুনিটি থাকছে না। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে আমাদের মানসিকতা চেঞ্জ করার আসলে এটা করা ছাড়া আসলে আমরা আসলে এগোতে পারবো না, এবং আমাদের তরুণদেরকে আসলে উত্তরণের পথ দেখাতে পারবো না। জি, আমরা একদম শেষ দিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নাইমুর রহমান দুর্জয় এমপি, অধ্যাপক সাইমা হক বিদিশা, একেএম ফাহিম মাসুর, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করব ইভালি 21-এর রাত। নিশ্চয়ই আমাদের যুব সমাজ যুব শক্তিতে পরিণত হবে, সরকার সে সুযোগটা করে দিবে, আর আমাদের অর্থনীতি যুব সমাজকে ব্যবহার করে আমাদের অর্থনীতি আরও এগিয়ে যাবে সামনের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।